মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ 6টি সিদ্ধান্ত নেওয়া হলো। অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য কৃতজ্ঞতা, বিজেপির নিহত 321 জনের পরিবারের দায়িত্ব। আরো জানতে চাইব এই 6 সিদ্ধান্ত সম্পর্কে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, প্রথম ক্যাবিনেট বৈঠকের পর কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, প্রথম ক্যাবিনেটের প্রথম সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন যে বিজেপির যে 321 জন কর্মী যারা গত কয়েক বছর ধরে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তারা নিহত হয়েছেন, তাদের সমবেদনা জানানো হয়েছে আজকে প্রথম মন্ত্রিসভার বৈঠকে। এবং এর পাশাপাশি 321 জনের পরিবারের সব দায়িত্ব রাজ্য সরকার কাঁধে তুলে নিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করলেন, রাজ্যের নয়া সরকারের যে প্রথম মন্ত্রিসভার বৈঠক, সেই প্রথম মন্ত্রিসভার বৈঠকের প্রথম সিদ্ধান্তই বিজেপির যে 321 জন কর্মী যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের সব দায়িত্ব রাজ্য সরকার কাঁধে তুলে নিচ্ছে। এই সিদ্ধান্ত আজ নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রথম সিদ্ধান্ত নেওয়া হলো, যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন। এর পাশাপাশি আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরো 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ মোট 6টা সিদ্ধান্ত আজ নয়া মন্ত্রিসভার অর্থাৎ প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের আটকানো, এবং সেই কারণে অবিলম্বে আজ থেকেই বিএসএফ কে জমি হস্তান্তর করার প্রক্রিয়া শুরু। যেটা জানাচ্ছিলাম যে সীমান্তে ফেন্সিং নিয়ে আলোচনা চলছে, এবং তা নিয়েই আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হলো। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে নির্দেশ দেওয়া হলো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অবিলম্বে 45 দিনের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে, অর্থাৎ যে যে এলাকায় এখনো পর্যন্ত ফেন্সিং নেই, বিএসএফ কে সেই জমি হস্তান্তর করে দিতে হবে, এবং বিএসএফ তারপর বিএসএফ এর মতো পরবর্তীতে পদক্ষেপ করবে। কিন্তু রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে 45 দিনের সময়সীমা দেওয়া হলো, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন যে ইতিমধ্যেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে সেই জমি চিহ্নিত করে গোটা প্রক্রিয়ায় তারা চূড়ান্ত করে রেখেছিল। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে যে এলাকায় সীমান্তে ফেন্সিং নেই এবং বিএসএফ এর যে জমি প্রয়োজন রয়েছে, সেই জমি রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দিয়ে দেবে। এই সিদ্ধান্ত আজ নেওয়া হলো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এবং তৃতীয়ত যে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারতে যুক্ত হলো রাজ্য সরকার। তুমি জানো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 4 মে ঘোষণা করেছিলেন যে রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন যে আয়ুষ্মান ভারতে রাজ্য সরকার যুক্ত হলো, এর জন্য প্রয়োজনীয় যা যা মৌ তা স্বাক্ষর করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এবং কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় মৌ স্বাক্ষর করবে, এবং অবিলম্বে তা কার্যকর করা হবে। এবং এর জন্য তিনি একটি কমিটিও তৈরি করে দিয়েছেন, যে কমিটিতে স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত তিনি রয়েছেন। অর্থাৎ এবং শুধু তাই নয়, এছাড়াও যে যে কেন্দ্রীয় স্কিমগুলি রয়েছে, অর্থাৎ উজালা যোজনা থেকে শুরু করে বিশ্বকর্মা যোজনা, প্রত্যেকটি কেন্দ্রীয় স্কিম এ রাজ্যে কার্যকর করা হচ্ছে, এবং তার জন্য মুখ্য সচিব দুশওয়ার নারিয়ালা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আজ থেকেই এই কেন্দ্রীয় স্কিমগুলিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা জানিয়ে দিলেন। এবং সেক্ষেত্রে উজালা যোজনায় কত আবেদন পড়ে রয়েছে, বিশ্বকর্মা যোজনার জন্য কত আবেদন পড়ে রয়েছে, সেই পরিসংখ্যানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি যেটা আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন পূর্বতন সরকার এই ভারতীয় ন্যায় সংবিধান আইন কার্যকর করেনি, পুরনো সিআরপিসি ধারাতেই চলছিল। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথাও জানালেন যে ভারতীয় ন্যায় সংহিতা আইন এবার এ রাজ্যে পুরোপুরিভাবে
কার্যকর করা হচ্ছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিশেষ করে চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেক্ষেত্রে আরো 5 বছর আবেদনের বয়সসীমা বাড়ানো হচ্ছে। অর্থাৎ যে সময়সীমা ছিল আবেদনের শেষ বয়সের সময়সীমা, তার থেকে আরো 5 বছর সময়সীমা বাড়ানো হচ্ছে। কেন এই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে, তার কারণ ব্যাখ্যা করে তিনি জানালেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে রায়দিঘির একটি সভায় যে 2015 সালের পর থেকে এ রাজ্যে নিয়োগ হয়নি, সেই কারণেই যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আরো 5 বছর আবেদনের বয়সসীমা বাড়ানো হলো। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠক ছাড়াও জনগণনার কাজ এ রাজ্যে কার্যকর হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন 2025 সালের 16ই জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠি পূর্বতন সরকার রেখে দিয়েছিল এবং প্রায় 1 বছর হতে চলল জনগণনার কাজ নিয়ে পূর্বতন সরকার কাজ করেনি। তিনি অভিযোগ করলেন এবং এর পাশাপাশি তিনি এটাও স্পষ্ট জানালেন যে এই জনগণনার কাজ আজ থেকেই শুরু করা হচ্ছে। প্রথমেই বাংলার জনগণ তথা 93% ভোট প্রদানকারী ভোটারদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। সাথে ভারতের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন ভোট কর্মী, গণনা কর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজারভার, কেন্দ্রীয় সুরক্ষা বল, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সংবাদ মাধ্যম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এত বড় কর্মযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি এই ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ 6 সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, বিএসএফ কে জমি হস্তান্তরের সিদ্ধান্ত কতটা বড় প্রশাসনিক পদক্ষেপ, জনবিন্যাস বদলে গেছে, মুখ্যমন্ত্রী মন্তব্য করলেন। একদমই দেখো, বড় প্রশাসনিক সিদ্ধান্ত এবং তুমি দেখেছিলে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবার বিএসএফ কে কেন জমি দেওয়া হচ্ছে না তা নিয়ে এমনকি বিধানসভায় পর্যন্ত এই ইস্যু নিয়ে তিনি সরব হয়েছিলেন। বিজেপির তরফে বারবার এই ইস্যু নিয়ে সরব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত এই ইস্যুকে সামনে রেখে বারবার তিনি তার নির্বাচনী প্রচার করে গেছেন। ফলত সেই জায়গা থেকে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার কারণ যেটা প্রথমত যে অভিযোগ এসেছিল যে বিএসএফ এর যে এলাকার পরিধি 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা, তা নিয়ে পূর্বতন সরকার মানছে না। এই নিয়ে বারবারই বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে, সরব হয়েছে এবং সেক্ষেত্রে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা স্পষ্ট করে দিলেন যে বিএসএফ যে পরিধিতে যতটা জমি চায় সেই জমি দেওয়া হবে এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর আগামী 45 দিনের মধ্যে গোটা বিষয়টি কার্যকরী করবে। অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুতে নজর রাজ্য সরকারের, এই বিষয় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং কোথায় কোথায় রাজ্য কেন্দ্রের সমন্বয়কে সীমান্ত নীতিতে বড় পরিবর্তনের সূচনা। একদমই দেখো, রাজ্য কেন্দ্র সমন্বয় সীমান্তে এই যে ফেন্সিং দেওয়ার কাজ, এটাই কার্যত বলা হচ্ছে যে রাজ্য কেন্দ্র সমন্বয় করেই এই কাজটি করবে। এবং অনুপ্রবেশ ইস্যুতে সব থেকে বেশি নজর রয়েছে রাজ্য সরকারের, এই বার্তা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়ে দিলেন। এবং সেই কারণে যেটা আমরা আগে জানছিলাম, ফেন্সিং নিয়েই আলোচনা শুরু হয়েছিল মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই। এবং আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা স্পষ্ট করে দিলেন যে অনুপ্রবেশ ইস্যুতে কড়া নজর রয়েছে বর্তমান সরকারের এবং সেই কারণেই 45 দিনের মধ্যেই যেখানে যেখানে ফেন্সিং লাগানো হয়নি, যেখানে যেখানে বিএসএফ
বিএসএফ জমি চেয়েছে, পূর্বতন সরকার জমি দেয়নি, তা অবিলম্বে কার্যকর করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও জানালেন যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ইতিমধ্যেই সেই কোথায় কোথায় জমি দেওয়া যায়নি বা জমি দেওয়া যায় সেই পরিকল্পনা তারা করে রেখেছিল, ৪৫ দিনের মধ্যেই তা কার্যকর করতে হবে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, যখন নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসেছেন বারবারই তাকে বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চিত হচ্ছে রাজ্যবাসী। এই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরও কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। ডিএ নিয়ে আলোচনা পরের বৈঠকে, কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানবো। আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন এই বিষয়ে? আবির, ডিএ নিয়ে আলোচনা হবে পরের বৈঠকে, সেই বৈঠক কবে হবে, কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে? দেখো, বিজেপির তরফ থেকে যখন সংকল্পপত্রে প্রকাশ করা হয়েছিল তখনই তারা উল্লেখ করেছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা যেমন সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া হবে এবং এর পাশাপাশি যে বেতন কমিশন সেটিকেও তৈরি করা হবে এবং তার ভিত্তি নিয়ে তারা দ্রুত কাজও করবেন। এবং তুমি জানো, যখন পূর্বতন সরকারের আমলে বারবার যখন রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ ডিএর মতো বিষয় নিয়ে তারা যখন আদালতে মামলা করেছিল এবং গোটা প্রক্রিয়াকে ঘিরে যখন রাজনৈতিক আলোচনা বারবার ধরে এগিয়েছিল, তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে থাকা যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বারবার তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আজকে তাদের যে প্রথম ক্যাবিনেট বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে আগামী সোমবার দিনকে পুনরায় যে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে সেখানে ডিএ এবং বেতন কমিশন সংক্রান্ত যে বিষয় তারা সংকল্পপত্রে প্রকাশ করেছিল সেগুলোকে নিয়ে তারা আলোচনা করবে। অনেকেই বলছিলেন যে প্রথম দিনের বৈঠকে কেন এই বিষয় নিয়ে আলোচনার প্রক্রিয়া এগোলো না। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার জন্য বেশ কিছু ক্ষেত্রে পেপার ওয়ার্ক করতে হয় এবং অর্থাৎ সরকারি নথি দেখে কাজ করতে হয় এবং সেগুলোকে কোন প্রক্রিয়া এগোবে সেই বিষয় নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এবং তিনি আজকে নিজেও জানিয়েছেন যে শুধুমাত্র আলটাপ্পা মন্তব্য তিনি করবেন না, যে বিষয়টিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ আইনত দিক এবং কিভাবে রাজ্য সরকার সেই কাজ করবে সেগুলোকে বাস্তবায়ন করে কিভাবে কাজ করে এগোনো যায়, গোটা প্রক্রিয়া নিয়ে সমস্ত আলোচনা স্তরের সমস্ত দিক দেখে তারা এগোবেন। সে কারণে তারা 1 সপ্তাহ সময় নিয়েছেন এবং আগামী সোমবার পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে কি গৃহীত করা হচ্ছে তা জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকো আবির। আরো এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো চালু প্রকল্প বন্ধ নয়, আগের সরকারি কোনো প্রকল্প বন্ধ নয়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, মুখ্যমন্ত্রী ঠিক কোন কোন সামাজিক প্রকল্প চালু রাখার আশ্বাস দিলেন? সমস্ত সামাজিক প্রকল্পই চালু রাখার আশ্বাস দিয়েছেন এবং তুমি জানো যে একাধিক সামাজিক প্রকল্প রয়েছে, যে সামাজিক প্রকল্পগুলোতে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ রয়েছে। লক্ষ্মীর ভান্ডার রয়েছে, মা ক্যান্টিন রয়েছে, যুবসাথী রয়েছে, বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। তো কোনো সামাজিক প্রকল্পকেই বন্ধ করা হচ্ছে না। তবে সেই সমস্ত সামাজিক প্রকল্প যেগুলো চালু থাকবে আগের প্রকল্পগুলোর মধ্যে, সেগুলোর প্রকৃত অবস্থা কি, যাতে বৈধ নাগরিকরাই এর সুবিধা পান
যাতে কোনো অবৈধ মানুষ এই সুবিধা না পান, সেটাও রাজ্য সরকারের তরফ থেকে দেখে নেওয়া হবে। একটা অংশে ধারণা তৈরি হয়েছিল বা গত দুদিন ধরে আলোচনা চলছিল, তাহলে কি নতুন সরকার আসার পর পুরনো সামাজিক প্রকল্পগুলোকে বন্ধ করে দেবে? সেই প্রশ্নের সরাসরি উত্তরে আজকে ক্যাবিনেট বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, রাজ্য সরকার সমস্ত সামাজিক প্রকল্প চালিয়ে যাবে। তবে এই সামাজিক প্রকল্পগুলো যারা পাচ্ছেন তাদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়ে তারপর সেই সামাজিক প্রকল্পের অধিকার সেই মানুষগুলো পেতে চলেছেন। বেশ, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো চালু প্রকল্প বন্ধ নয়, আগে সরকারি কোনো প্রকল্প বন্ধ নয়, সব প্রকল্প চালু রাখার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্বচ্ছতার সঙ্গে আগের সরকারি প্রকল্প চালু থাকবে, সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না কোনো বিদেশি। কোনো চালু প্রকল্প বন্ধ নয়, আগের সরকারি কোনো প্রকল্প বন্ধ নয়, সব প্রকল্প চালু রাখার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এখান থেকেই জানতে চাইবো, একেবারে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না কোনো বিদেশি। প্রথম বিষয় হচ্ছে যে যারা সামাজিক প্রকল্পগুলো সুবিধা পান, সেই সামাজিক প্রকল্পের সুবিধা পেতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকা উচিত বলে তারা মনে করছেন। এবং আজকে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কোনো সামাজিক প্রকল্প যেগুলো আগের সরকার ঘোষণা করেছিল তারা তো সেগুলোকে বন্ধ করছেন না। এর মধ্যে একাধিক সামাজিক প্রকল্প রয়েছে যেগুলোতে যারা উপভোক্তা বা গ্রাহক যারা রয়েছেন তারা সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তারা অর্থ বা প্রকল্পের সুবিধা তারা পেয়ে থাকেন। কিন্তু সেই সুবিধা পাওয়ার ক্ষেত্রে যদি কোনো দেখতে পাওয়া যায় যে কোনো মৃত ব্যক্তি তার সুবিধা পাচ্ছেন, সেটা রাজ্য সরকার কোনোভাবে চলতে দেবে না, সেই মৃত ব্যক্তি কোনোভাবেই সুবিধা পেতে পারেন না। দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন যে যারা বৈধ নাগরিক তারাই এই সুবিধা পাওয়ার জন্য যোগ্য, সেটিও রাজ্য সরকার দেখে নেবে। তুমি জানো যে গত কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে আলোচনার ক্ষেত্রে উঠে আসছিল যে পূর্বতন সরকারের তরফ থেকে যে সামাজিক প্রকল্পগুলো চালু করা হয়েছিল সেই সামাজিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি। সেই সামাজিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ তিনি আজকে পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন যে সেই সামাজিক প্রকল্প নির্দিষ্ট গতিতে যেমন ভাবে আগের মতো চলছিল এখনো ঠিক সেভাবেই চলবে, কিন্তু সেই সামাজিক প্রকল্পগুলো যাদের পাওয়ার কথা তাদের মধ্যে কোনো মৃত ব্যক্তি কোনো অবৈধ ব্যক্তি থাকবে না, সেটা রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে খতিয়ে দেখে নেওয়া হবে। বেশ, রাজ্যের দুই মন্ত্রী, একজন অশোক কীর্তনিয়া আর একজন ক্ষুদিরাম টুডু, দুজনেই উঠে এসেছেন গরিব পরিবার থেকে। একটা সময় ভ্যান চালাতেন অশোক, ক্ষুদিরাম কাজ করেছেন দিনমজুরের। তারাই এখন রাজ্যের মন্ত্রী, যা বাংলার যাত্রাভিমানে নয়া পালক। ছোটবেলায় ওরা দোন দেশে ভ্যান চালাচ্ছে, তার মধ্যে স্কুল কলেজে গেছে, খুব কষ্ট, তা মোটে বলার মতো না। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। অশোক কীর্তনিয়া পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মন্ত্রী শনিবার শপথ নিয়েছেন। দেখুন, আমি ভোটের আগেই বলেছিলাম বনগাঁকে সাজিয়ে দেবো। আমি দৃঢ় প্রতিজ্ঞা ছিলাম, আমার নিজের উপর এতটা আত্মবিশ্বাস ছিল যে বিজেপি ক্ষমতায় আসলে আমি পার্টি আমাকে নিয়ে ভাববো। উত্তর 24 পরগনার বনগাঁর পাইকপাড়া। ছোটবেলায় এখানেই থাকতেন অশোক কীর্তনিয়া, বাবা গিরিশ কীর্তনিয়া, মা অহল্যা। দুই ভাই তিন বোনের মধ্যে বড় অশোক। বাবা দিনমজুর ছিলেন, অভাবের সংসার।
তাই সংসার টানতে কখনো ভ্যান চালিয়েছেন, কখনো অন্যের দোকানে কাজ করেছেন। একটু একটু করে টাকা জমিয়ে ব্যবসা শুরু। পরে বাড়ি করেন বনগাঁর গান্ধী পল্লীতে। সেখান থেকে এখন রামনগর রোডের বাসিন্দা। এমন গরিব পরিবারের ছেলে 2019 সালে যোগ দেন শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘে। পরের বছর মতুয়া মহাসংঘের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হন। ওই বছরই বিজেপিতে যোগ দেন। 21-এর ভোটে বনগাঁ উত্তর থেকে বিজেপির টিকিটে জয়ী হন। 26-এর ভোটে বনগাঁ উত্তর থেকে ফের জেতেন। এবার রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। ছোটবেলায় ওরা দোনো দেশে ভ্যান চালাইছে, তার মধ্যে স্কুল কলেজে গেছে। খুব কষ্ট, তা মোটে বলার মতো না। খুব কষ্ট, না খাইয়ে স্কুলে গেছে। একটু ফান্তা ভাত খাতো না, একটু খুদির ভাত খাতো না, খাতি পারতো না। ও এইরকম ছিল। মানুষই সেবা ও করবে, গন্ডগোল হলে সে জায়গা থামাবে, কে সাথে কোনো গন্ডগোল করতে দেবে না। উনি প্রথম ভ্যানই চালাইছে, তারপরে মাঠের জনও খেটেছে, লোকের দোকানে কাজও করেছে, বুঝাচ্ছেন, টিউশনিও করাইছে, ছেলেপেলেদের খুব কষ্ট করে মানুষ হয়েছে। এখন যাক, ও ঠাকুরের আশীর্বাদে একটা মন্ত্রী হয়েছেও। আমাদের এটা খুব ভালো, আমরা এতে খুব সন্তুষ্ট। Kiriyen hataveda ona lekate প্রান্তিক এলাকার আদিবাসী পরিবারের ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নিলেন শনিবার। দেখুন, আমি বিশেষ করে যেহেতু আদিবাসী মানুষ, আমি ফার্স্ট প্রায়োরিটি ট্রাইবাল ডেভেলপমেন্টের বিষয়ে চিন্তা ভাবনা, তারপরে সামগ্রিকভাবে সবগুলোই চিন্তা ভাবনা করতে হবে। তো ফার্স্ট প্রায়োরিটি থাকবে আদিবাসীদের ডেভেলপমেন্টের বিষয়ে। বাঁকুড়ার রানীবাঁধের বাগডুবি জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম। এখানকার বাসিন্দা ক্ষুদিরাম টুডু বড় হয়েছেন এই বাড়িতে। মা সুন্দরী টুডু, বাবা যোগেন্দ্রনাথ। 3 ভাইয়ের মধ্যে মেজ ক্ষুদিরাম। অভাবের সংসারে বড় হয়েছেন। একটা সময়ে দিন মজুরি করেছেন। কলেজে পড়ার সময় যোগ দেন RSS এ। বিজেপির এসটি মোর্চা শৃঙ্খলা রক্ষা কমিটির কো কনভেনারের পদে ছিলেন। বিএ পাশের পর 1995 সাল থেকে স্কুল শিক্ষক। কষ্টের মধ্যে বড় হয়েছেন। আদিবাসী পরিবারের সেই ক্ষুদিরামই এখন রাজ্যের মন্ত্রী। তার অনেক দিনের দীর্ঘদিনের স্বপ্ন। তিনি যেভাবে গ্রাসরুট থেকে উনি সংগ্রাম করে এসেছেন, মানে সেটা দুবার উনি কিন্তু ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার পরও উনি হাল ছাড়েননি। আমি তার পাশে সবসময় আছি। উনি এটা ভাবতেই পারেননি, আর আমিও ভাবতে পারিনি যে আমি এই জায়গায় যাব বলে। নিউজ 18 বাংলা।